একদিন ক্লান্ত হৃদয়ের অশ্রুগুলো থেমে যাবে, চোখের ভেতর জমে থাকা কুয়াশা গলে আলো ফুটবে। সেই আলোয় হারানো দিনের যন্ত্রণা গলে যাবে, শুধু থেকে যাবে নতুন ভোরের শান্ত নিঃশ্বাস। একদিন একাকিত্বের আধার ভেঙে পথ খুলবে, অচেনা বাতাসে ভেসে আসবে জীবনের সুর, হারানো হাসি আবার ফিরে এসে মুখে বসবে, যেন দীর্ঘ রাত শেষে ভোরের প্রথম আলো। একদিন বুকের ভেতর জ্বলা আগুন নিভে যাবে, দুঃখের ছাই মিশে যাবে বাতাসের অচেনা পথে। আমি তখন মুক্ত আকাশে পাখির মতো উড়ব, যেন জীবনের সব শোক পুরনো গল্প হয়ে যায়। তাই তো বলি, স্বপ্ন দেখা সহজ, কিন্তু তাকে ছোঁয়া কঠিন। অগণিত বাধা, ক্লান্তি আর নিরাশার সামনে এসে দাঁড়ায়, তবুও যে থেমে যায় না, সেই একদিন স্বপ্নকে সত্যি করে ফেলে। সংগ্রামের পথে একা হাঁটতে হয় অনেক সময়। মানুষ তখন বোঝে না, হাসাহাসি করে, কিন্তু সেই একাকিত্বই শক্তি হয়ে ওঠে ভেতরে, যার সামনে এগোনোর সাহস দেয় প্রতিক্ষণে। স্বপ্ন ভাঙতে পারে ব্যর্থতা, কিন্তু থামাতে পারে না ধীর মনকে। যে হৃদয় বারবার ভেঙে উঠে দাঁড়ায়, সেই আসলে স্বপ্নের আসল বিজয়ী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। আমাদের জীবনের প্রতিটি দিনেই আমাদের জীবনের এক একটি গল্প, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত। যদি আপনি সেটা কোনো ডায়েরির পাতায় লিখতে যান, তাহলে দেখবেন একটা গল্পের থেকে কোনো অংশেই কম নয়। প্রতিটি মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক একটা দিন এক একটা গল্পের মতোই। সারাটা দিনে ঘটে যাওয়া অনেক কিছু থাকে, আর সেই ছোট ছোট কথা, কাজ নিয়েই আমার ভিডিওগুলো সাজিয়ে থাকি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওর ভিতরে হয়তোবা কখনো কোনো কথা বা কাজ ভুল ত্রুটি হতে পারে, তাই নিজের বোন মনে করে সমস্ত ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি সকালের নাস্তার পর্ব থেকেই শুরু করেছি। সকালবেলায় হচ্ছে আলু আর সিম দিয়ে ভাজি করে নিয়েছি, আর সেই সঙ্গে হচ্ছে গরম গরম রুটি, আর সঙ্গে থাকছে ডিম। তো প্রথমে হচ্ছে আমি আমার আর মেয়ের জন্য ডিম ভাজি করে নিয়েছি। রুটির সাথে আমার কাছে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করলেই সব থেকে বেশি ভালো লাগে। আর মেয়ে যেহেতু পেঁয়াজ পছন্দ করে না, তাই ওর জন্য শুধুমাত্র মরিচ দিয়ে ডিমটা ভাজি করব। আর আমার ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি, তো ও যখন ঘুম থেকে উঠবে আবার তখন ওর জন্য ডিম ভেজে দিব। তো কথা বলতে বলতে আমার সকালের নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে মা মেয়ে একসঙ্গে নাস্তা করে নিব। আর আপনাদের ভাইয়া যেহেতু খুব সকালে বাসা থেকে বেরিয়ে যায়, তাই সে কিন্তু কখনোই বাসায় নাস্তা করতে পারে না। যখন অফ ডে থাকে তখনই তার বাসায় নাস্তা করা হয়। নাস্তার পর্ব শেষ করে চলে এলাম সাংসারিক কাজে, যেটা আমাদের রুটিন মাফিক প্রতিদিন করতে হয়। তবে আমার এখন কাজের পরিমাণটা একটু বেশি। আপনারা তো জানেন আমি একটু বেড়াতে গিয়েছিলাম ভাইয়ের বাসায় নাটোরে, তো সেখান থেকে ফেরার পর এখন কাজের চাপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। গত পর্বে দেখিয়েছিলাম আমার জানালার পর্দাগুলোকে সব আমি খুলে নিয়েছি, আর সেগুলোকে আজকে আমি আবার জানালায় লাগিয়ে দিয়েছি, আর বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলেছি। একটু একটু করে পুরো বাসার কাজগুলোই করতে শুরু করেছি। অনেক কিছু আছে যে অফ ক্যামেরায় করে ফেলি। আসলে ইদানিং কেন জানি না আমার কাছে ভিডিও ফুটেজ নিতে বা ক্যামেরা বন্দি করতে একদমই ভালো লাগছে না। তারও একটা বিশেষ কারণ আছে, কারণ ভিডিওতে তেমন একটা ভিউজ হচ্ছে না। আর এত কষ্ট করে একটা ভিডিও শেয়ার করার পরে যদি সেটা ভিউজ না হয়, তাহলে দেখবেন
কারো কাছে কিন্তু কাজ করে ভালো লাগবে না। আর আমার কাছে মনে হচ্ছে আমারও খুব শীঘ্রই ইউটিউব থেকে বিদায় নিতে হবে। এছাড়া আসলে কোনো ওয়ে নেই। কারণ এত কষ্ট করে কাজ করার পর যদি ভিউজ না হয়, আর এখন পর্যন্ত যে কাজ করছি এটাও বলতে পারেন একটা নেশার মতো। যারা আমরা ইউটিউব প্ল্যাটফর্মে একবার আসি তারা কিন্তু চেষ্টা করি এখানে নিজের একটা পরিচিতি করার জন্য বা শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য। আর এই দেখতে দেখতেই অনেক আপুরা হয়তোবা সফল হয়ে যান, আবার অনেক আপুরা ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিতে বাধ্য হন। কারণ ওই একটাই, এত কষ্ট করে ভিডিও শেয়ার করার পর যদি আপনার সাপোর্ট না করেন, ভালোবাসা না দেন, তাহলে এখানে কাজ করে কোনো লাভ নেই। আর ভালোবাসা ছাড়া কোনো কিছুই টিকে থাকে না। কথাটা আসলে সত্যি। সেটা হতে পারে সংসার, পরিবার কিংবা যে কোনো কাজ। প্রতিটা বিষয়ের ভেতরে ভালোবাসা হচ্ছে অমূল্য সম্পদ। তো কথা বলতে বলতে আমি বেডরুমে টুকিটাকি অনেক কিছু পরিষ্কার করে নিয়েছি। ওই দিন তো দেখেছেন আমি আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আর বাকি যেসব জিনিস ছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে ভেবেছি ফুলগুলো জাস্ট হালকা করে ঝেড়ে মুছে নেব, তারপরে দেখলাম যে না, এগুলো আসলে এভাবে মুছে কোনো লাভ নেই। তাই এই রুমে যত ফুল ছিল সবগুলো নিয়ে নিয়েছি, সবগুলোই আমি ক্লিন করে ফেলবো। শুধু শুধু এত ঝামেলা বাড়িয়ে লাভ নেই, আর ক্লিন করে ফেললে আলাদা একটা শান্তিও লাগে, কারণ একদম ফ্রেশ হয়ে যাবে। তো আমি বালতির মধ্যে হালকা একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ফেনা তুলে নিয়ে এখন ফুলগুলোকে ভিজিয়ে দিলাম। এটা 10 মিনিট পরে দেখবো অটোমেটিক একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো আমি ফুলগুলো ভিজিয়ে দিয়ে এরপর চলে যাব অন্যান্য কাজের জন্য। এক কথায় ভ্রমণ শেষ করে এসে এখন হচ্ছে নিজের বাসাটা একা একাই সবকিছু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। বাসায় যদিও আমার হেল্পিং হ্যান্ড আছে, তবে সে থাকলেও না থাকার মতো। হয়তোবা কখনো আসবে, কখনো আসবেই না। এই কারণে আমাকে আরো বেশি সমস্যায় পড়তে হয়। কারণ তিনি যদি না আসে তাহলে দেখবেন যে নিজের কাজগুলো নিজে আগে থেকে করে নেওয়া যায়। আর হেল্পিং হ্যান্ডের আশায় যদি বসে থাকেন তাহলে আপনার টাইমও যাবে, আর কাজের মতো কাজ পড়েও থাকবে। তো এই হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ডের অবস্থা। তো আজকে আমি আমার বেডরুমে বাকি যে 2টা দরজা ছিল সেখানে যে বাকি পর্দাগুলো সেগুলোকে ক্লিন করে নিচ্ছি। তো প্রতিদিন একটা একটা করে রুমের সমস্ত পর্দাগুলোই ক্লিন করে ফেলবো। আর প্রতি মাসে অন্তত একবার হলেও আমার পর্দাগুলো ক্লিন করতে হয়, যেহেতু আমার সমস্ত পর্দাগুলোই একটু সাদার মধ্যে, আর সাদা জিনিস খুব দ্রুত নোংরা হয়। তাছাড়া আমার বাসায় তো প্রচুর ধুলাবালি আসে। তো সব মিলিয়ে পর্দাগুলো অনেক বেশি নোংরা হয়। শুধু পর্দা কেন বলছি, বিছানার চাদর থেকে শুরু করে সবকিছুই অনেক বেশি নোংরা হয়ে যায় শুধুমাত্র এই ধুলাবালির কারণে। আর আমার যেহেতু অ্যালার্জির সমস্যা রয়েছে, তারপরে সাইনাসের সমস্যা রয়েছে, আমি ধুলা বালু ময়লা একদমই পছন্দ করি না বা দেখতেও পারি না। আছে না যে এখানে একটু ধুলা পড়ে আছে, এটা কালকে পরিষ্কার করব, আমার আসলে ওটা হবে না। যখন যেখানে হাত যাচ্ছে সেখানে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বেড়াতে যাওয়ার পরে হচ্ছে আমার সব কিছু একটু বেশি ময়লা হয়ে আছে, ধুলাবালু পড়েছে, সেগুলো তো বাসায় থাকলে একটু হলো পরিষ্কার করতাম বা হাত লাগাতাম। প্রতিদিনই তো চেষ্টা করি বাসায় সমস্ত কিছু একটু একটু করে ঝেড়ে মুছে নেওয়ার জন্য। তো বাসার উপরের অংশটাও হচ্ছে দেখলাম যে ধুলা পড়ে গেছে, মানে একটু আন্ধু টাইপের, তো সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু পরিষ্কার করছি তো রুমের সমস্ত কিছুই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। অনেক ছোটখাটো জিনিসগুলো গুছিয়ে নিয়েছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে ক্যামেরা বন্দি করা সবকিছু সম্ভব হয় না, আর আমার ভিডিও তো আমি একা করি, সেটা তো আপনারা আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন। তো ফাইনালি হচ্ছে আমি ঘর ঝাড়ু দিয়ে সমস্ত কিছু একটু গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুকটা। যে আজকে বিছানার চাদরও চেঞ্জ করে দিয়েছি, আর পর্দাগুলো ক্লিন করে আবার নতুন করে লাগিয়ে দিয়েছি। আর বাকি যে পর্দাগুলো ছিল সেগুলো ওয়াশিং মেশিনেই দিয়ে দিয়েছি। এরপর চলে এলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে আছে। তার কারণ হচ্ছে আমার এই ডাইনিং রুমের সাথেই কিন্তু একটা খোলা বেলকনি রয়েছে, যেটা কিন্তু ছাই দিয়ে লক করা যায়, তবে সেটা তো আর সচরাচর সবসময় করা হয় না। আর বাসায় যেহেতু প্রচুর বাতাস, আর বাতাস মানে হচ্ছে ধুলাবালু আসবেই। তো ডাইনিং টেবিলের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গেছে, একদম ময়লা ধরে গেছে। তো আজকে সবকিছু সরিয়ে এখন ভালো করে সেটাকে ক্লিন করে নিচ্ছি। তবে আজকে আর রেক্সিনটা উঠাবো না, যেহেতু আমি মাত্র কয়েকদিন আগেই এই ডাইনিং এর কাভারটা বিছিয়েছি। তো ভাবলাম যে না, আর 1 সপ্তাহ চলুক, তারপরে হচ্ছে এগুলোকে আবার পরিষ্কার করে নিব।
তো এখন শুধুমাত্র আমি শাইনেক্স দিয়ে সমস্ত কলটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আবার আগের মতো করে সাজিয়ে নিচ্ছি। তো সাজাতে গিয়ে মনে হলো আজকে টেবিলের ফুলগুলো একটু চেঞ্জ করে দেই। আগের যে লিলি ফুলগুলো ছিল সেগুলোকেই নতুন করে একটু সাজিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা নতুন কালারের লিলি ফুলও এনেছিলাম। এখন কিন্তু ফুলের পরিমাণটাও একটু বেশি হয়েছে। আর লিলি ফুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে। দেখুন কতটা কালারফুল। লুকটা গর্জিয়াস করার জন্য এখানে সাদা যে ছোট ছোট ডেকোরেশন ফুলগুলো ছিল সেগুলো দুই পাশ দিয়ে দিয়ে নিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই ফুলগুলোর কিন্তু অনেক কালার আছে। তো আমি নেক্সট টাইম যখন বাহিরে যাব এর কিছু ল্যাভেন্ডার কালার ফুলও নিয়ে আসব। তো কেমন হয়েছে আমার ফুলদানিটা সাজানো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুল করবেন না। আর বাসার লুক যদি নিত্য নতুন একটু চেঞ্জ করা যায় তাহলে দেখবেন আপনার কাছেও দেখতে ভালো লাগবে। আর একঘেয়েমি লুক কখনোই ভালো লাগে না, আমার কাছে তো ভালো লাগে না। আমি তো পারলে প্রতিদিন আমার ফার্নিচারগুলো এদিক সেদিকে গুছিয়ে নিই, কিন্তু সেটা তো আসলে প্রতিদিন পসিবল না। তো আমি মাঝে মাঝে সেটাও করে থাকি। আর ঘরের ডেকোরেশনগুলো যদি একটু চেঞ্জ করেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে। একঘেয়েমি একটা ভাব দূর হবে, মনে হবে নতুন একটা বাসায় এসেছি। এক কথা ডেকোরেশন চেঞ্জ করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো কাজ করতে করতে এখন কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। যদিও আপনাদের একটা কমেন্ট আসলে আমি সেটা অনেকবার পড়ি, এবং আপনারা যারা ইউটিউবে আছেন তাদের চ্যানেলগুলো কিন্তু ভিজিট করি। আপনারা সবাই অনেক সুন্দর করে কাজ করেন। আমার অনেক নতুন নতুন আপুরা আছেন যারা এত সুন্দর করে কাজ করেন, আমি কিন্তু তাদের থেকেও অনেক কিছু শিখি। আসলে আমাদের প্রতিটা মানুষের কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। প্রতিটা মানুষ কিন্তু সর্বগুণে অনন্য থাকে না, কিছু না কিছু তার ঘাটতি থাকে, যেমন আমারও আছে। তো আমিও চেষ্টা করি আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার। কথা আছে না, শেখার আসলে কোনো বয়স নেই। প্রতিটা মুহূর্তে যতক্ষণ আমরা এই পৃথিবীতে আছি, আমাদের জীবন ঘর সংসার যতক্ষণ আছে, আমরা প্রতি মুহূর্তেই শিখে যাব। ঠিক তেমনি ভাবে আমিও চেষ্টা করি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। বাংলাদেশি ব্লগার মম জান্নাত আইটি থেকে একজন আপু লিখেছেন, দেখে বোঝার উপায় নেই 15 বছরের পুরাতন, কতটা যত্ন নিলে এখনো চকচকে। ঠিক বলেছ আপু, প্রতিটা জিনিসের যত্ন নিলে সেটা একদম নতুনের মতোই থাকে। আর আমার ফার্নিচারগুলো আমি ঘরোয়াভাবে প্রায় বার্নিশ করি, সেটা বছরে একবার হলেও করে থাকি। এতে করে ফার্নিচারগুলো একদম নতুনের মতো থাকে, কোনো রং কালার কোনো কিছুই ডিসকালার হবে না, আর জিনিসও দেখতে সুন্দর লাগবে। আর ঘরে কিভাবে অল্প খরচে বার্নিশ করা যায় সেই বিষয়ে কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা একটু কষ্ট করে খুঁজে দেখে নিতে পারো। মিমির সংসার আইডি থেকেও আপু একই কথা লিখেছেন, 15 বছর তবুও অনেক চকচকে। যে আপু, একটু যত্ন নিলে সবকিছুই নতুনের মতো চকচকে থাকে। ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ থেকে একজন আপু লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফলের গাছ, পেয়ারা দেখে তো লোভ সামলাতেই পারছিলাম না। ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। ঠিক বলেছ আপু, বাগানে যখন গাছে ফুল ফল ফুটে বা ফল ধরে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। ইনশাল্লাহ সামনে আমার বাগানটা আরো সুন্দর করব, তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর যে লাইফস্টাইল থেকে আপু লিখেছেন, এভাবে মাংস রান্না করলে নাকি খুব মজা হয়, আমিও শুনেছি। ফার্নিচারগুলো আসলেই এখনো নতুনের মতো, রান্না বান্না ভালো লাগলো। ধন্যবাদ আপু তোমার এত সুন্দর মতামতের জন্য। তোমার আর তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এমএন ব্লগস থেকে একজন আপু লিখেছেন, আমার কমলাগুলো বড় হচ্ছে না, বড় একটা ড্রামে দিয়েছি, কি করব বলো। আপু কোন জাতের কমলা গাছ লাগিয়েছো সেটা হচ্ছে বড় কথা, গাছ লাগানোর আগে প্রজাতি অবশ্যই দেখে নিতে হবে। এর আগে আমি একটা কমলা গাছ লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো ফলনও দিচ্ছিল। কমলাগুলো খুব একটা বড় হতো না, তবে কমলাগুলো পাকার পরেও একদম টক ছিল, মানে কোনো খাওয়ার উপায় ছিল না। আমার কাছে মনে হয়েছে একদম জংলি কমলা। তো লাস্টে আমি কি করেছি, 1 বছর রাখার পরে একদম ফল সহ গাছ তুলে ফেলে দিয়েছি। খুব রাগ হয়েছিল, কারণ এত কষ্ট করে একটা গাছ লাগানোর পরে বা ফল হওয়ার পরে যখন দেখি যে সেটা ভালো হয়নি। তো যাই হোক আপু, তুমি যেহেতু ড্রামে দিয়েছো গাছ,
কিছুদিন দেখো। আর হ্যাঁ, গাছ লাগালেই হবে না, গাছের কিন্তু প্রচুর পরিমাণের যত্ন করতে হয়। আমি যে যত্নগুলো করি সেগুলো কিন্তু আমি কখনোই ভিডিওতে দেখাতে পারি না, কারণ ক্যামেরাবন্দি করে আমি কখনোই গাছের যত্ন নিতে পারি না। যেহেতু আমার বাগানটা বাহিরে আছে আর ওখানে ক্যামেরা করাও খুব টাফ হয়ে যায়, তাই বাগানে কাজ করার সময় ভিডিও খুব একটা নেওয়া হয় না। তারপর বাগানটা সাজিয়ে নেওয়ার পর ইনশাল্লাহ একটু একটু করে শেয়ার করে দিব। আর আপু, তোমার গাছের গোড়ায় এখন জৈব সার ব্যবহার করো, কখনো রাসায়নিক সার ব্যবহার করবে না। আর বাসায় যে তুমি চাল ডাল ধোয়া যে পানিটা রয়েছে সেই পানিটা সব সময় গাছে দেবে, এমনকি মাছ ধোয়া পানিটা রেখে সেটা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারো। আর সঙ্গে বাহির থেকে কিনে নিয়ে আসবে নার্সারি থেকে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই ধরনের জিনিসগুলো কিনে এনে গাছে অল্প পরিমাণে প্রয়োগ করো। সামনে নভেম্বর মাসে কিন্তু কমলা গাছে প্রচুর ফুল ফল আসে। আর গাছে যদি পুষ্টি না থাকে তাহলে দেখবে ফলগুলো কিন্তু বড় হয় না, হয়তোবা গাছের গোড়ায় খাবারটা কমে গিয়েছে। তুমি একটু খাবার দিয়ে দাও, ইনশাল্লাহ তোমার কমলাগুলো বড় হয়ে যাবে আর পেকেও যাবে। আমার গাছের কমলাগুলো কিন্তু অনেকটাই পেকে আসছে, ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আপডেট দিয়ে দিব। তো কথা বলতে বলতে আমি বাসার সমস্ত কাজ তো শেষ করে ফেলেছি, দেন আজকে হচ্ছে তেহারি রান্না করছি। তবে আজকে তেহারি রান্না করতে গিয়ে একটা মিস্টেক হয়েছে। সব সময় তো খুব ভালো রান্না করি, তেহারিটা খেতে বেশ মজা হয়েছে, কিন্তু সমস্যা ছিল একটা, আমাদের বাসায় খুব একটা লং কেউ পছন্দ করে না, মানে লং মশলাটা। তো সেই মশলাটা রাঁধুনি প্যাকেট মশলায় অতিরিক্ত পরিমাণে ছিল, যে কারণে এমন অবস্থা হয়েছে যে খাবারটা আমাদের কাছে খুব বাজে লাগছিল। পরবর্তীতে অনেকটা কিন্তু খেতেই পারিনি। তো আপনারা যারা তেহারি মশলা দিয়ে তেহারি রান্না করবেন তাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, যারা লং পছন্দ করেন না। অতিরিক্ত পরিমাণে কিন্তু রাঁধুনি মশলার মধ্যে এই লংটা থাকে, খাবারটা কিন্তু নষ্ট করে ফেলে। এছাড়া রাঁধুনি মশলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন টিয়া ডাকতে পারে না। ধাঁধার সঠিক উত্তর ছিল খাটিয়া। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছ। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কোন জিনিস মাথায় মুকুট নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়ায়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার কোন কোন ভাইয়া বা আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।